আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতি সম্প্রতি একটি ভাষণ দিয়েছেন এবং তার ভাষণে সারা বাংলাদেশ তো বটেই, বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট যে সকল রাষ্ট্র রয়েছে, আমেরিকা, পাকিস্তান, চীন এবং ভারত, সেখানকার কূটনৈতিক মহলে রীতিমতো তোলপাড় চলছে। বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের সকল হিসাবপত্র একেবারে উল্টে গিয়েছে। যারা ক্ষমতায় আসার জন্য উদগ্র বাসনা নিয়ে গত ৭ মাস ধরে যে সকল কর্মকাণ্ড চালাচ্ছিলেন, তাদের অনেকের বাড়া ভাতে রীতিমতো ছাই পড়েছে। যারা এতদিন ধরে হতাশার সাগরে নিমজ্জিত ছিলেন, তারা অনেকেই আশান্বিত হচ্ছেন এবং আমাদের এই যে চলমান রাজনীতি, সেই রাজনীতির যে ফ্যাক্টর এবং ডিফ্যাক্টরগুলো রয়েছে এই মুহূর্তে, ওনার এই একটি ভাষণের ফলে সবকিছু তোলপাড় হয়ে গিয়েছে। একটা বিশাল শ্রেণীর মানুষ তাকে স্বাগতম জানাচ্ছেন। আহলান ওয়া সাহলান, হে প্রিয়তম, হে অভ্যাগত সম্মানিত অতিথি, আপনাকে স্বাগতম। আরবীয় কায়দায় যখন কোনো মেহমান কারো বাড়িতে আসে, সম্মানিত মেহমান, বুজুর্গায়ে দিন কিংবা পরিবারের একেবারে যিনি শেখ এবং শায়েক, এ ধরনের মানুষকে অভ্যর্থনা জানানোর জন্যে আরব বেদুইনরা, আগে বেদুইন ছিল এবং এখন আরব শেখ যারা রয়েছেন, তারা বাড়ির বাইরে বের হয়ে আসেন মূল ফটকে। তারপর অতিথিকে জড়িয়ে ধরেন, চুম্বন করেন, আর তার আগে সবাই সম্মিলিত কণ্ঠে বলে ওঠেন আহলান ওয়া সাহলান। বাংলায় আমরা সাধারণত যেটিকে বলি স্বাগতম এবং ইংরেজিতে বলি ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। এখন এই যে বাংলাদেশে জনাব ওয়াকারুজ্জামানের যে ভাষণ, সেই ভাষণকে নিয়ে একদল এরকম আহলান ওয়া সাহলান বলছেন। অন্য গ্রুপ, সঙ্গত কারণে রাজনীতিতে গ্রুপ থাকে, এক গ্রুপ সমর্থন করলে প্রতিপক্ষ গালাগালি করবেই। তো যারা স্বাগত জানাচ্ছেন, কারা জানাচ্ছেন সেটা পরে বলবো। আর যারা এই যে স্বাগত জানিয়েছেন তাদের প্রতিপক্ষ, তারা রীতিমতো তার 14 গোষ্ঠী উদ্ধার করে যত অশ্লীল, যত অশ্রাব্য এবং যত রকম একটা মানুষকে অসম্মান করার জন্য এবং মানুষের চরিত্র হননের জন্য, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য যা দরকার সব মানুষ করছেন নিরাপদ দূরত্ব থেকে। বিশেষ করে দেশের বাইরে যে সকল বাঙালি বসবাস করছেন, যারা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়, তাদের একটা অংশ যেভাবে আহলান সাহলান জানাচ্ছেন, আর অপর অংশটি একেবারে তুই তুকারি করে, যা মানে রাস্তার যাকে বলা হয় বস্তির মানুষদেরকে যেভাবে গালাগাল করে অন্য বস্তির মানুষ, কিংবা দেখা গেল যে বস্তির মহিলারা বা পুরুষরা আপনি দেখবেন খুবই নিম্ন বর্ণের মানুষ, ডোম, চান্ডাল, মেথর, তো তাদের যদি ঝগড়াঝাটি আপনি দেখে থাকেন, তারা ঝগড়া করার আগে মদ খেয়ে নেয়, আচ্ছা মতো মদ খেয়ে নেয়। তারপরে মদ খেয়ে তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নৃত্য করে, নাচে, অঙ্গভঙ্গি করে এবং কাপড় উল্টিয়ে নিজের লজ্জাস্থান প্রতিপক্ষকে দেখিয়ে দেয়। এরকম আপনি ভিডিওতে অনেকগুলো ফুটেজ বাংলাদেশের, দেশের বাইরের আপনি দেখতে পাবেন। তো এভাবে অনেক মানুষ যারা ওয়াকারুজ্জামানের এই ভাষণ পছন্দ করছেন না, তারা তাকে মোরালি দুর্বল করার জন্য তাদের অ্যাঙ্গেল থেকে এরকম অশ্লীল এবং অশ্রাব্য অঙ্গভঙ্গি করে তাকে গালাগাল করছেন। আর যারা ভদ্রলোক, তারা তাদের মতো করে দোয়া করছেন, সম্মান জানাচ্ছেন এবং বলছেন যে না, বাপের বেটা বটে। এই বাংলার ইতিহাসে একজন সেনাপতি আমরা পেয়েছি, যিনি এই সময়টিতে নির্লোভ থেকে এখন পর্যন্ত তিনি অর্থ চুরি করেছেন, লোপাট করেছেন খুব বাংলাদেশ ইজিলি। কোনো একটি পক্ষের কাছে যদি জেনারেল ওয়াকারুজ্জামান একটি চাকরির জন্য দরখাস্ত করতেন বা কোনো একটি দরখাস্তের সুপারিশ করতেন, কোনো একটি ব্যবসার জন্য কাউকে সুপারিশ করতেন, কি না হলো এখন সমন্বয়কদের বিরুদ্ধে যেখানে মানুষ বলছে টু দি পয়েন্ট, অমুকের বাবা এত কোটি টাকাতে বাড়ি কিনেছেন, অমুকে এই কয়দিনে এত কোটি টাকা করেছেন, এই কয়দিন হেলিকপ্টারে ভ্রমণ করেছেন, এখানে কোনো কিছু চাপা থাকে না। তো কাজেই জেনারেল ওয়াকারুজ্জামান যদি গত 7 মাসে একটি দুর্নীতি করতেন, তাহলে সেটি কোনো অবস্থাতেই বন্ধ রাখা যেত না। আর যেহেতু এখন কারো মুখের উপর ট্যাক্স নেই, বাংলাদেশে আমরা অনেক কথা বলছি, যে যার মতো করে কথা বলছি, অবাধ স্বাধীনতা পেয়ে আমরা উল্লঙ্ঘন করছি, কথা বলছি, বেয়াদবি করছি, তারপর সমাজে অস্থিরতা তৈরি করছি, চুরি ডাকাতি, রাহাজানে ছিনতাই থেকে শুরু করে আমরা অনেক অপকর্ম যেভাবে হচ্ছে, একই সঙ্গে ওয়াজ মাহফিল থেকে শুরু করে তসবিহ তাহলিল, মাজার ভাঙা থেকে শুরু করে যার ভিতরে যত মেধার যোগ্যতা আছে সবগুলো সবাই উদ্গীরণ করছেন এবং সেই মেধার যোগ্যতার কবলে পড়ে
জেনারেল ওয়াকারুজ্জামানের যে ব্যক্তিগত জীবন, সেখানে যদি নারী থাকতো, সেখানে যদি কলঙ্ক থাকতো, তার পরিবারে যদি কেউ রাজাকার থাকতো, আলবদর থাকতো, আর শামস থাকতো, তার যদি আর্থিক দুর্নীতি থাকতো, বেনজিরের মতো টাকা থাকতো, কিংবা গার্লফ্রেন্ড থাকতো, এতদিন সব মানে তার প্রতিপক্ষ যারা রয়েছেন তছনছ করে ছেড়ে দিত এই ভদ্রলোককে। তার ব্যাপারে একমাত্র অভিযোগ হলো তার স্ত্রী সেই শেখ হাসিনার দুঃসম্পর্কের আত্মীয়, মানে শেখ হাসিনার ফুফা ছিলেন তার শ্বশুর। তো সেই সুবাদে শেখ হাসিনার সঙ্গে তার আত্মীয়তা, তো সেই আত্মীয়তার বন্ধনে মুগ্ধ হয়ে তিনি এখনো পর্যন্ত শেখ হাসিনার জন্য একটি সিঙ্গেল কাজ করেছেন, এরকম নজির দেখা যায়নি। বরং তিনি যে সাহস নিয়ে, নর্মালি বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনার ব্যক্তিত্ব আর জেনারেল ওয়াকারুজ্জামানের যে বয়স এবং ক্যারিয়ার, সেখানে আসলে তিনি সেনাপ্রধান হলেও তার সামনে গিয়ে দাঁড়ানো কিন্তু এত সোজা বিষয় নয়। শেখ হাসিনা কিংবা শেখ খালেদা জিয়া এবং খালেদা জিয়া দুজনই বাংলাদেশের রাজনীতিতে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলেছেন যে তাদের কাছে গেলেই আপনাকে এক ধরনের সম্মান প্রদর্শন করতে হবে অন্তরান্তঃস্থল থেকে, অথবা তাদের আশেপাশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি থাকে আপনি সম্মান প্রদর্শন করতে বাধ্য। ২ নম্বর হলো আত্মীয় পরিজন হলে তো আরও সিরিয়াস অবস্থা। তাদের সামনে কথা বলাটাই ওই ধরনের নৈতিক সাহস হয় না, সাধারণত কারোর হয় না। তো সেক্ষেত্রে শেখ হাসিনার জমানাতে তিনি সেনাপ্রধান হয়েছেন, শেখ হাসিনা তার আত্মীয় এবং বংশের মুরব্বী। তো তার মতো মানুষের সামনে গিয়ে চোখ উল্টিয়ে কথা বলা যে আপনাকে চলে যেতে হবে, ক্ষমতা ত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে, এবং হাতে সময় মাত্র ৪৫ মিনিট, এরপর আমি আপনাকে কিছু করতে পারবো না। আর অন্যান্য যে সকল কথাবার্তা আসছে সেখানে মানে তাকে গুলি করে মেরে ফেলা হবে বা মধ্যে শেখ রেহানা দাঁড়িয়ে গেছেন, এই সকল কথা তিনি কখনো বলেননি, কিন্তু এগুলো প্রকাশিত হয়ে গেছে। তো এই কাজগুলো তিনি যে করেছেন এটা কাপুরুষতার লক্ষণ নয়, এটি সুপুরুষের লক্ষণ। আর তার যদি লোভ থাকতো, লালসা থাকতো, তাহলে এই যে প্রেক্ষাপট, আমরা তো অনেক দিন থেকে, আমরা সে 2015-16 সাল থেকে সেনাবাহিনীকে আহলান ওয়া সাহলান বলছি। সেনা শাসনের জন্য আমরা আল্লাহর দরবারে মোনাজাত করেছি বাংলাদেশের সেনাবাহিনীর শাসন আসুক। এমনকি বিএনপির, জামাতের যারা লোকজন রয়েছে, তারা, তাবলিগের যারা লোক রয়েছে, তারা তো চিল্লার পর চিল্লা দিয়েছে যে শেখ হাসিনার পতন হোক, আল্লাহ থেকে জান্নাতবাসী করুক, আর সেনাবাহিনীর শাসন আসুক, দরকার হলে 5 বছর 10 বছর সেনা শাসন চলুক। এইভাবে তো 10টি বছর ধরে একটা জনমত তৈরি হয়েছিল। তো সেরকম একটা পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান না হয়ে যদি ওখানে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন হতেন, একজন মেজর হতেন, তাকে কিন্তু দেশবাসী মাথায় করে নাচত। ওই মুহূর্তে কোনো রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে ছিল না, এবং কারোরই এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তখনও যেভাবে ছিল না, এখনো পর্যন্ত কারোরই নেই। ধরুন তারেক রহমান সাহেব, এখন তিনি বহুদিন ধরে দেশের বাইরে আছেন, এবং দেশের বাইরে থাকার ফলে কি হচ্ছে, দেশের বাস্তব অবস্থা তিনি জানেন না, এবং তিনি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হতে 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 জীবন সম্পর্কে একেবারে হতাশার সাগরে তিনি হাবুডুবু খাচ্ছিলেন আগস্ট মাসে। জামাতের আমির তিনি স্বপ্ন দেখতেন যে কখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসে, এই জীবনে এসে মরে যাওয়া অনেক অনেক ভালো। এইভাবে অন্যান্য যারা রাজনৈতিক দল, তারা কেউ বিএনপি হোক বা জামাত হোক, তারা আওয়ামী লীগকে মোকাবেলা করবে এইরকম শক্তি সামর্থ্য সবাই হারিয়ে ফেলেছিল। সাধারণ মানুষ প্রথম দিকে গালাগাল করতো, পরে গালাগালি করার যে শক্তি সেটাও তারা হারিয়ে ফেলেছিল, তারা বোবা হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়টিতে প্রকৃতি যে ঘটনা ঘটালো, ইটস এ ন্যাচারাল ডিজাস্টার ফর শেখ হাসিনা, অ্যান্ড ইটস এ ন্যাচারাল, যাকে বলা হয় পানিশমেন্ট ফর আওয়ামী লীগ, অ্যান্ড ন্যাচারাল গিফট, এ নিয়ামত ফ্রম দ্য অলমাইটি আল্লাহ রাব্বুল আলামিন। এটাই বাস্তবতা। বাকি যারা বলছেন আমি মাস্টার মাইন্ড, অমুক মাস্টার মাইন্ড, হ্যাং করেছি ত্যাং করেছি, এ সব কিছুই কথার কথা। এর কারণ হলো আমরা যারা এই বাংলাদেশে রাজনীতি করছি, সমস্ত কিছু উল্টো স্রোতে, সেই 2009 থেকে আজ অবধি উল্টো স্রোতে চলে আসছি। তো যার জন্য আমরা অনেক কিছু ক্লেম করি না, কোনো কিছু ক্লেম করার আমাদের দরকার হয় না, কিন্তু এই সমাজে ঘটে যাচ্ছে এরকম কোনো ঘটনা আমাদের দৃষ্টি এড়ায় না। যেহেতু কথা বলে আসছি, যদি ওইরকম কোনো মহাবীরকে দেখতাম তাহলে তার প্রশংসা করতাম, কিন্তু আগস্ট মাসের 3 তারিখে 4 তারিখ পর্যন্ত কোনো মহাবীর ছিল না, বরং মহাবীর আওয়ামী লীগের মধ্যে ছিল। আওয়ামী লীগের অনেক লোক আগস্ট মাসের নয়, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে, যারা জীবনে কখনো শেখ হাসিনার মুখের উপর কথা বলেননি, তারা দলে দলে গিয়ে শেখ হাসিনার সামনে গিয়ে বলেছেন যে, কেউ বলেছেন ইউনূস সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করেন, কেউ বলেন ছাত্রদের দাবি মেনে নেন, কেউ বলছেন আপনি পদত্যাগ করেন। এই সকল কথাবার্তা আওয়ামী লীগের মধ্যে হয়েছে। আপনি দেখেন পলকিত বলেছে যে সেই কথা বলছে, এবং বলার কারণে তাকে থাপ্পড় দিয়েছে ওবায়দুল কাদের, গালের উপর থাপ্পড় বসিয়ে দিয়েছে।
আবার কেউ বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে মাইনাস করে সেখানে শেখ রেহানাকে বসানোর জন্য আওয়ামী লীগের মধ্যে একটা গ্রুপিং চলছিল এবং সবাই মনে করেছিল যে এই যে আন্দোলন যা কিছু হচ্ছে এর সঙ্গে হয়তো আওয়ামী লীগের একটা ইন্টারনাল স্বার্থ জড়িত আছে, মানুষ বুঝতে পারছিল না, নো ওয়ান। কিন্তু শেষ মুহূর্তে বিএনপির কোনো লোক কথা বলেনি, কিন্তু আওয়ামী লীগের লোকজন কিন্তু কথা বলেছে। তো ওইটি অবস্থাতে শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে জেনারেল ওয়াকারুজ্জামান যে কথাগুলো বলেছেন, আমরা যদি তার প্রশংসা না করি তাহলে আমাদের সকলের গুনাহ হবে, আর আমরা যদি তার এই যে আত্মত্যাগ এবং তার সাহস, তার শক্তি, এগুলোকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করি, এটিকে অনেকটা বাঘের লেজ দিয়ে কানের মতো অবস্থা হবে। কোন ফাঁকে যে কার গালের উপর সে বাঘের থাবার সবল পড়বে টেরই পাবে না। এর কারণ হলো একটি রাষ্ট্র অনেক শক্তিশালী, খুবই শক্তিশালী। রাষ্ট্রের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, তাদের এখনো পর্যন্ত যে অর্গান আছে, সেই অর্গান কারণে ধরুন আমি আমেরিকাতে বসে গালাগাল দিচ্ছি, প্যারিসে বসে গালাগাল দিচ্ছি, আমাকে কিভাবে ঠান্ডা করতে হয় এটা রাষ্ট্র খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে। এবং যারা এখন খুব সাহস দেখাচ্ছেন তারা যদি জুন জুলাই আগস্টের দিকে তাদের মানসিক অবস্থা চিন্তা করেন যে ওই সময়টাতে তাদের মন কি বলেছিল, তারা আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য কার কার সাথে কথা বলেছিলেন, তাদের পরিবার পরিজনের নিরাপত্তার জন্য কিভাবে তারা আকুতি জানিয়েছিলেন, একটু স্মরণ করে দেখলেই বুঝতে পারবেন যে শেখ হাসিনা যে কাজটি করেছেন সেই কাজটি যদি সরাসরি জেনারেল ওয়াকারুজ্জামান করেন তার জন্য একটু ওয়ান টুর বিষয়। এনিওয়ে, এখন যেটা বলছিলাম যে মিস্টার ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, আপনারা সবাই জানেন। আর আরেকটা ভিডিও করব তার বক্তব্যের কিছু চৌম্বক অংশ নিয়ে এবং সেটির যে ফলাফল আমাদের বাংলাদেশের রাজনীতিতে সেগুলো নিয়ে। কিন্তু এই মুহূর্তে যেটি হচ্ছে যে তার এই বক্তব্যের ফলে রাজনীতির যে হিসাব, সেই হিসাবটা কিভাবে উল্টে গেছে সেটা বলে আজকের এই ভিডিওর কন্টেন্টটা শেষ করব। প্রথমত, ক্যান্টনমেন্টের সঙ্গে জামাত ইসলামের যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটি এখন যে নেই এটি স্পষ্ট। এবং জেনারেল ওয়াকারুজ্জামান এনাফ ইজ এনাফ কথা বলার মাধ্যমে যে বিরক্তি তিনি প্রকাশ করেছেন, সেই বিরক্তি মবের বিরুদ্ধে, মাজার ভাঙার বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এবং একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে মুনাফেক, কাফের, বেঈমান ইত্যাদি বলার বিরুদ্ধে। এই গেল এক। কাজেই সেই দিক থেকে জামাতের যে প্রাধান্য ছিল এবং তাদের যে একটা রমরমা ভাব ছিল সেটি এই ভাষণের পর থেকে ম্লান হতে শুরু করেছে। 2 নম্বর হলো যে ডিসেম্বর মাসে তিনি নির্বাচনের কথা বলেছেন বা 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, এটা ঠিক আছে, কিন্তু এই নির্বাচন আদৌ হবে কি হবে না এটি নিয়ে একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে আর সন্দেহ দেখা দিয়েছে, দুটোই। এবং বিএনপি যেভাবে একেবারে টুস করে ঢুকে ক্ষমতা আসার যে স্বপ্ন তারা দেখেছিল, তাদের সবার মধ্যে এখন সামরিক শাসনের ভয় ঢুকে গিয়েছে এবং বিএনপি সামরিক শাসন দ্বারা যত ক্ষতিগ্রস্ত হয়েছে, এইভাবে আসলে এমনকি আওয়ামী লীগও সামরিক শাসন দ্বারা এতটা ক্ষতিগ্রস্ত হয়নি। জিয়াউর রহমানের নির্মম মৃত্যু, তারপরে ক্ষমতাচ্যুতি, জাস্টিস সাত্তার সাহেবের সরকারের ক্ষমতাচ্যুতি এবং এর সাথে পুরো জমানার 9টি বছর বিএনপির উপর যে স্টিম রোলার চলেছে, এসবই বিএনপির যাকে বলা হয় প্রত্যেকটা মানুষ তাদের রক্তে ধারণ করে। এরপর 11 থেকে আজ পর্যন্ত, সেই 11 থেকে আজ পর্যন্ত তারা সেই সেনাবাহিনীকে, ক্যান্টনমেন্টকে, রাষ্ট্রীয় শক্তিকে, দুর্নীতি দমন কমিশনকে, কোর্ট কাছারিকে জমের মতো ভয় পায়, রীতিমতো জমের মতো ভয় পায়। তো কাজেই যখন তারা একটা সুযোগ পেয়েছে, সেই সুযোগ পাওয়ার পরে তারা কোর্ট কাছারিতে যে ঘটনাগুলো ঘটেছে বা কোর্ট কাছারিতে যে ঘটনাগুলো তারা ঘটিয়েছেন, সেগুলো নিয়োগ বদলিতে যে সকল ঘটনাগুলো ঘটেছে, চাঁদাবাজিতে, দুর্নীতিতে, অনিয়মে, বিশৃঙ্খলায় যে সকল অভাব, যে সকল অভিযোগ বিএনপি বিরুদ্ধে এসেছে, অভাব বললাম এই কারণে যে সুশাসনের অভাব, দল পরিচালনার অভাব, তো এই জিনিসগুলো এসেছে। এগুলোর কারণে কি হলো, সেনাবাহিনীর যে বিরক্তি ছিল তাদের প্রতি 11 থেকে আজ অবধি, সেই বিরক্তিটা নিউট্রালাইজ না হয়ে আরো যে বেড়ে গেছে, এটি সেনাপ্রধানের বক্তব্যে বিএনপির কাছে একটা মেসেজ চলে গেছে, ইটস এ ব্যাড মেসেজ। আর বিএনপি যে উৎসাহ উদ্দীপনা বা যে কনফিডেন্সটা দেখিয়েছিল, এই ভাষণের পর তাদের মনে সন্দেহ যদি আবার সেনা শাসন আসে তাহলে কি হবে। এর কারণ হলো সেনা শাসন যদি সত্যিকার অর্থে আসে, আল্লাহ জানুক, আল্লাহ মাফ করুক, তাহলে যেটি হয় সেটি বিএনপির এই প্রজন্মটা পিছিয়ে পড়বে এবং একটা নতুন প্রজন্ম, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা নতুন প্রজন্ম তৈরি হবে, জামাতের মধ্যে একটা নতুন প্রজন্ম তৈরি হয়ে যাবে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে না, রাজাকারীর অভিযোগ থাকবে না, অন্যায়ের অভিযোগ থাকবে না, একেবারে একটা নতুন প্রজন্ম, যাদের সঙ্গে এই সমন্বয়ক যারা আছেন তাদের রাজনৈতিক দলগুলোর আগামী দিনে যদি হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যায়, অর্থাৎ 5 বছর 10 বছর পরে, তখন এখন বিএনপি যে সকল সিনিয়র নেতৃত্ব রয়েছেন, জামাতের যে সকল সিনিয়র নেতৃত্ব রয়েছেন,
আওয়ামী লীগের যে সকল সিনিয়র নেতৃত্ব রয়েছেন সবগুলো মোটামুটি আগামী 4-5 বছরের মধ্যে মাইনাস হয়ে যাবে। তো কাজেই একটা বক্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। আর যে যার মতো করে এটা বিবৃতি দিচ্ছেন এবং উনাকে হতোদ্যম করার জন্য ওনার বিরুদ্ধে নানা রকম কুৎসা রটিয়ে এবং সামাজিক মাধ্যমে যা কিছু হচ্ছে সেগুলো মানে যত নেতিবাচক যে বিষয়াদি রয়েছে, কার্টুন করে, গ্রাফিতি এঁকে, ভিডিও বানিয়ে, মিথ্যা তথ্য প্রচার করে, একটা মানুষের চরিত্র হনন করে তাকে মানে যে রীতিমতো পদ পদবি থেকে বাদ দেওয়ার জন্য যা কিছু করা দরকার সবকিছু তাকে নিয়ে শুরু হয়েছে। তো এখন এগুলো সফল হবে আমার কাছে মনে হচ্ছে না। এর কারণ হলো যে অস্ত্র এত শক্তিশালী, গোলা বারুদ এত শক্তিশালী, অস্ত্র এবং গোলা বারুদের সামনে প্রত্যেকটা জিনিস ইউটার্ন নিয়ে ফেলে 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে। তো কাজেই ওয়াকরুজ্জামান সাহেব যদি সত্যিকার অর্থে স্ট্রং হন তাহলে তার একটা পশম স্পর্শ করার সামর্থ্য তার প্রতিপক্ষ নেই। আর তিনি যদি কারো দুলাভাই হওয়ার চেষ্টা করেন, ভগ্নিপতি হওয়ার চেষ্টা করেন, শ্যালক হওয়ার চেষ্টা করেন, তাহলে যেটা হয়, ছোট ছোট শ্যালক বা শ্যালিকারা যা হয় দুলাভাইয়ের সঙ্গে একটু ঠাট্টা করে মস্করা করে, তো সেই কাজ অনেকে করার চেষ্টা করবেন। যার জন্য এই যে এখন চলমান যে সময়টি আগামী 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আমাদের জাতির জন্য খুবই একটা ক্রুশিয়াল একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।